তোর কপাল পুড়ছে রে তানজিনা আফা, তোর জামাই নতুন বউ লইয়া আইছে। দুয়ার খুললা বাইরে আইয়া দেখ, খুব তো তখন ভাগ্যা বিয়া বইছিলি, অহন তো জামাই হতিন লইয়া আইছে। এমন না আমি দেখিনি ঘটনাটা, সবকিছু দেখেই ঘরে খিলেটেছি। তবু আমাকে বারবার ডেকে কথাগুলো বলে পৈশাচিক আনন্দ পাচ্ছে বড়জা সানজিদা। এদিকে আব্বা আমজাদ আলী তার স্ত্রী রেহানা খাতুনকে জোরে হাঁক দিয়ে বলল, আবরারের মা, এত দূর থেকে আইয়া আর কতক্ষণ দাঁড়াইয়া থাকমু? নতুন বউ ঘরে তোলো। পান চিবোতে চিবোতে রেহানা খাতুন বলল, বউ ঘরে কেমনে তুলুম? আজুয়াদের বউয়ের লাইগা বানানি সব গহনা তো দিয়া দিছি নতুন বউকে, তাই তোমাকে উচ্চ শিক্ষিত বউ তো ঘরে খিল দিছে। আমজাদ খান বলল, তোমারে তো কম গয়না দেই নাই, ওইখান থেকে একটা দিও না হয়। তুমি চুপ থাকো, শুভ অশুভের একটা ব্যাপার আছে। ওই খানদানি গয়নাগুলো আজুয়াদের নতুন বউয়ের লাইগা, হ্যাঁ এগুলাতে নতুন বউয়ের হক আছে। ওই গয়না ছাড়া আমি নতুন বউ ঘরে তুলুম না। আমজাদ খান বিরক্ত হয়ে তানজিনার ঘরের দিকে গেলেন। কয়েকবার ডাকার পর কোনো সারা শব্দ না পেয়ে একসময় রেগে গিয়ে বললেন, এবার যদি বাইর না হইয়া আসো তবে দরজাটা ভাঙ্গা ফেলাবো ছোট বৌমা। তানজিনা ভেতর থেকে শ্বশুরের গলা শুনতে পায়। তানজিনা ধীর পায়ে খিল খুলে দেয়। ছোট বৌমা, ভালো কইরা হুনো, পুরুষ মানুষের চারটা বিয়া করা যায়, অহন বিয়া হইয়া গেছে, নতুন বউয়ের সাথে বইনের মতো থাকবা। যাও দেহি, অহন তোমার শাশুড়ির দেওয়া খানদানি বালা জোড়া লইয়া নতুন বউরে বরণ করতে আসো। চোখে পানি চলে আসে তানজিনার। ওয়াইস্ফুট স্বরে শ্বশুরকে বলে, বাবা আমি বরণ করব, তুমি নাইলে আর কে করব? এ বাড়ির বউ হিসাবে তোমার একটা দায়িত্ব আছে না? যাও, অহন জলদি করো, আর কথা বাড়াইও না। নতুন বউ সারাদিন বাহিরে দাঁড়াইয়া থাকবনি। তানজিনা চুপচাপ গয়নার বক্সটা বের করে বালাজোড়া দেখে কোমরে কেঁদে ওঠে। দরজার পাশ থেকে শ্বশুর বলে উঠল, ছোট বৌমা, হলো তোমার? তাড়াতাড়ি আসো। আসছি বাবা বলে গয়নার বক্সটা রেখে বালাজোড়া নিয়ে বের হয়। তারপর মাথা নিচু করে সেটা শাশুড়ির হাতে দেয়। রেহানা খাতুন নতুন বউকে বালাজোড়া পরিয়ে বরণ করে। বাকিরা নতুন বউকে ঘরে নিয়ে যাবে। সে সময় সানজিদা ফোরন কাটে, নতুন বউরে কোন ঘরে নিমু আম্মা? এ আবার কেমন কথা বড় বৌমা? নতুন বউ তার স্বামীর ঘরে যাইবো। সানজিদা তানজিনাকে শোনানোর জন্য জোরেই বলে, তাইলে তানজিনা আফা কই থাকবো? রেহানা খাতুনও উচ্চ গলায় বলে, হ্যাঁ দরকার হইলে আজ স্টোর রুমে থাকবো। নিজের স্বামীরা আসলে বান্ধা রাখনের লাইগা রূপ লাগে গুণ লাগে, তার কোনোটার একটাও নাই হ্যার, অহন বুঝন লাগবো। সানজিদা তানজিনাকে খুব একটা পছন্দ করে না, তাই মুখ বাঁকিয়ে বলে, তাছাড়া ছোট বউয়েরও তো একটা আলাদা ঘর লাগবো এখন, নাকি? আমজাদ খান ধমকের সুরে বলে, এই বাড়িতে কি ঘর কম নাকি? দরকার হইলে ছোট বউ অহন থেকে দক্ষিণের ঘরে থাকবো। যাও তোমরা, এই নিয়ে আর কোনো কথা না। নতুন বউ লইয়া ঘরে যাও, সে অনেকক্ষণ ধইরা দাঁড়ায় আছে, হ্যাঁ কষ্ট হইতাছে। কথাগুলো শুন না পাথরের মতো খাড়াইয়া না থাইকা ঘরের থেকে তোমার জিনিসপত্র গুলো নিয়ে বাহির হইয়া আসো। তার কথায় স্তম্ভিত ফিরে পায় তানজিনা। অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করে, আমাকে কিছু বলেছো আপা? তোমারে কমু না তয় কারে কমু? আব্বাই কইছে আপনার জিনিসপাতিগুলো নিয়ে দক্ষিণের ঘরে যাইতে। দেরি কইরো না, নতুন বউ গোসল করবো, বইকালে পাড়া প্রতিবেশী আইবো বউ দেখতে, জলদি করেন। বড়জার এমন ব্যবহারে তানজিনা মোটেও অবাক হয়নি, কারণ এ বাড়িতে আসার পর কেউ তার সাথে ভালো ব্যবহার করেনি। যার কাছ থেকে তানজিনা ভালোবাসার সম্মান পেয়েছিল সে ছিল তার স্বামী আজওয়াদ। কিন্তু আজ সেই স্বামী তাকে জীবনের চরম আঘাত দিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে জিনিসপত্রগুলো গুছাতে চলে গেল। ঘরে গিয়ে তানজিনা চুপচাপ জিনিসপত্রগুলো গুছানো শুরু করে দিল। সে তার কাপড় চোপড় ব্যাগে ভরছিল, আর ফাঁকে ফাঁকে আর চোখে নিজের ঘরটা দেখছিল। ঘরের প্রায় সব জিনিসই তানজিনার বাবার দেওয়া। গহনা থেকে শুরু করে সংসার সাজানোর সব জিনিসই দিয়েছিল তানজিনার বাবা তারেক ভুইয়া। জিনিস গুছানোর সময় সবার কিছু ভাষা ভাষা টিপ্পনি তানজিনার কানে আসছিল। রূপ না থাকলে খালি মিষ্টি কথায় কিছু হয় না। কই তানজিনা, কই আমাগো রাফিয়া? মাশাল্লাহ, দেখতে একদম আসমানের পরি। চোখের পানি আটকানোর অনেক চেষ্টা করছিল তানজিনা, কিন্তু তানজিনার মনে হলো আজ নিজের চোখের পানিও তার শত্রু হয়ে গেছে। যতই বাধা দিচ্ছে আবার দ্বিগুণ গতিতে দুগাল দিয়ে বেয়ে পড়ছে। শাশুড়ি সামনে এসে তানজিনাকে তাড়া দিয়ে বলল, এখন যা লাগে খালি সেগুলার নিয়ে ঘরটা খালি করো, বাকি জিনিস পরে নিও। এত ভারী সারি গহনা পইরা রাফিয়ার কতক্ষণ থাকবো? সানজিদা আগুনে ঘি ঢেলে বলল, ব্যাগ গুছাইতে এত সময় লাগে না আম্মা, তানজিনা আফা একটু বেশি কান্তাছে, তাই সময় লাগতাছে। হুঙ্কার দিয়ে ওঠে রেহানা খাতুন, তোমার চোখের পানির কারণে যদি আমার ছেলে আর রাফিয়ার সংসারে কোনো অশান্তি হয় তোমার খবর আছে। তানজিনা কোন রকমে কিছু কাপড় চোপড় গুছিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই আজওয়াদ তার সামনে এসে দাঁড়ায়। তুমি কোথায় যাচ্ছ তানু? তানজিনা এই ঘটনার পর আজওয়াদের চোখের দিকে তাকিয়ে দেখেনি, আর তার ইচ্ছাও করছে না তাকাতে, তাই মাথা নিচু করে রইল। মা খাটে বসেই জবাব দিল, রাফিয়া নতুন বউ, শুনলি তো? তোর আব্বাই ঠিক করছে ছোট বৌমা কয়েকদিনের জন্য দক্ষিণের ঘরে থাকবো। এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়লো আজওয়াদ। চিৎকার করে রাফিয়ার দিকে আঙ্গুল তুলে বলল, আমার ঘর থেকে কেউ বের হলে এই মেয়ে বের হবে, তানু না। কথাটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল, আর রাফিয়া ফুপিয়ে কেঁদে দিল। একদম ঢং করবি না আমার সামনে, আমাকে ফাঁসিয়ে বিয়ে করার সময় মনে ছিল না? তোরে তো আমার খুন করতে ইচ্ছা করতেছে। আজওয়াদ এতটা চেঁচিয়ে কথাগুলো বলছিল যে পাশের ঘর থেকে আমজাদ খান চলে এলো। হইতাছেটা কি এখানে? আজু, নতুন বইয়ের উপর কেউ এমনি চিল্লায়? ধমকের সুরে কথাটা বলে আমজাদ খান। আমি তো কাল থেকে চুপ ছিলাম আব্বা, এই কালনাগিনীর সাথে আমার বিয়ে দিয়ে দিলেন, তাও চুপ ছিলাম, কিন্তু সেই ঘরে থাকবো না বলে দিলাম। এইগুলান কি কথা? মুহে মধু নাই? আর ভুইলা যাস না যা হইছে এতে তোরও বরাবর দোষ ছিল। তোর
তোর পছন্দ না হইলে রাফিয়া এই ঘরে থাকবো না, কিন্তু হেইডা হইব ফিরুলটার পর। এ কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে আজওয়াদ। কি এর ফিরুলটা আব্বা? বিয়েটাই যখন আমি মানি না। দাঁত কিটমিট করে চিৎকার করে আব্বা বলল, অহন না মানলে কি হইব? ঘরে বউ রাইখা পিরিত করবার সময় মনে আসছিল না? 3 দিন বাদে হুক করবার তোগো বউ ভাতের অনুষ্ঠান। একটু নরম হয়ে আজওয়াদ বলল, আব্বা আমি কাইলো কইছি, আজকেও কইতাছি, রাফিয়া যা বলছে তার অর্ধেকই মিথ্যা কথা, বাকি আদা তো হাসা। এইটাই অনেক। ঘরে বউ রাইখা পিরিত করার সময় মনে আসছিল না? শ্বশুরের এই কথা তানজিনার কানে বিষের মতো বাজছিল। আর কোনো কথা তার কানে পৌঁছতে পারল না। সে বুঝতে পারল আজওয়াদের সম্মতিতেই এই বিয়েটা হয়েছে। নিজেকে সর্বশক্তি দিয়ে নিয়ন্ত্রণ করে একটু জোরে কঠিন গলায় বলল, বাবা এত ঝামেলা কেন হইতাছে তাই তো বুঝতে পারতেছি না। শুধু শুধু একটা ঘর আগলায় রেখা আমি কি করব? যেখানে মানুষটারে আগলায় রাখতে পারলাম না, আমি ওই ঘরে চইলা যাইতেছি। তানজিনা বের হয়ে গেল। শাশুড়ি চেঁচিয়ে বলছে, দেখছো নি তেজ কমে নামাই, আর কথাবার্তার লাগাম নাই, বেত্তমিস কোন হানকার। মা তানুরে কিছু কইলে বাড়িতে কিন্তু আগুন লাগাই দিব। গলা সরুচিয়ে আমজাদ খান বলল, আরে আবার কি হইল? আর আবরারের মা তুমি এত কথা কি এর লাইগা কইতাছো? বুইড়া বয়সে মাইর খাইবার মন চাইতেছি? আমজাদ খানের কথায় শাশুড়ির মুখটা চুন হয়ে গেল। শাশুড়ি নিজের ঘরে এসে ইচ্ছামতো তানজিনাকে কথা শোনাতে না পারায় তার গা জ্বলছিল। 70-এর ঘরে তো 70-ই জন্ম নিব, যেমন বাপ তেমন পোলা। আমার লগে হেরা ভালো ব্যবহার করতেই পারে না। ওই মাইয়ার কথা কি আর কমু? জবের তনে বাড়ি তাইছে আমার হাড্ডি গোস্ত জ্বালাইয়া খাইতেছে। এতক্ষণ রাফিয়া চোখের পানি ফেলছিল। থাউক না, তানজিনা ভাবির আর বইকেন না, দোষ তো আমার, আমি তো হ্যাঁ সংসার বাংবারাইছি বলে আবারও ফুপিয়ে কেঁদে দিল। সানজিদা মুখ বাঁকিয়ে বলল, তুমি কান্দ কি এর লাইগা? তানজিনা আফারে আমি সরতে চিনি। হ্যার প্যাডে প্যাডে যে কত বড় শয়তান লুকাইয়া আছে হেইডা আমি জানি। হের আর হের মার কামি হইল ছলাকলা কইরা বাড়ির পুরুষ মানুষে বশ করা। রেহানা খাতুন তানজিনার কথায় তাল মিলায়, বড় বৌমা উচিত কথা কইছে, তুই কানবি না, নিজের স্বামীর মন জয় কর। কিরে পারবি না? আপনারও যেমন কথা আম্মা, কেন পারুম না? আমাদের রাফিয়ার যে রূপ, হ্যাঁ রূপ দেখাই তো আজওয়াদ ভাই সব বইলা চাইব বলে রাফিয়ার গায়ের সাথে নিজের গা দিয়ে একটা ধাক্কা দিল সানজিদা। সানজিদার এমন টিটকারির বিপরীতে রাফিয়া কিছু বলতে পারল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো। এভাবেই 3 জন মিলে রাফিয়ার কানে বিষ ঢালতে থাকে তানজিনার বিরুদ্ধে। পরদিন ওয়াশরুমে শাওয়ার নিতে আজওয়াদ মনে মনে ভাবতে লাগলো, ওর রূপে আমি ভুইলা যাবো না আমার প্রথম স্ত্রীরে, আমি অনাদর করুম না, কখনোই না। সারা জীবন ওরে আগলায় রাখবো আমি। একটা ছোট ভুলের জন্য আমি তানুরে হারাইতে পারুম না। দরকার হইলে রাফিয়ারে তালাক দিমু, আব্বার সাথে আইজি কথা কমু। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হল, তারপর নিজের রুমে গেল। আজওয়াদ তানজিনার রশিতে টাঙানো নতুন বইয়ের কাপড় চোপড় দেখে কাপড়ের জায়গায় রাফিয়ার কাপড়। এটা দেখে তার মেজাজ খুব খারাপ হয়ে গেল। এমন সময় রাফিয়া গোসল করে ঘরে এলো। রাফিয়াকে দেখে নিজের রাগ ঝাড়তে আজওয়াদ রাফিয়ার গালে সজোরে চড় দিল। রাফিয়া মেঝেতে পড়ে গেল। ও মাগো বলে রাফিয়া চিৎকার করে ওঠে, আমার লগে ন্যাকামি করবি না, তোর জিনিস যাতে আমার ঘরে না থাকে বলে রাফিয়ার সব কাপড় চোপড় ছুঁড়ে তার মুখের উপর ফেলতে লাগলো। রাফিয়ার চিৎকার শুনে তার আব্বা দৌড়ে আজওয়াদের ঘরে এলো। ঘরের এলোমেলো অবস্থা আর রাফিয়ার ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ দেখে সবাই বুঝতে পারলো কি ঘটেছে। শ্বশুর হুঙ্কার দিয়ে ওঠে, আমার মায়ের গালে হাত তোলার তোর সাহস কেমনে হয়? আজওয়াদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারণ যাই হোক, সে একটা মেয়ের গায়ে হাত তুলে অন্যায় করেছে। অবশ্য এই অন্যায়টা এর আগেও সে একদিন করেছিল তানজিনার সাথে, আর এই মানুষগুলোই তার কাজের জন্য সেদিন তাকে বাহবা দিয়েছিল। কিন্তু আজ রাফিয়ার ক্ষেত্রে ব্যাপারটা বদলে যায়। আমজাদ খানের চিৎকারে হুশে আসে আজওয়াদ, কিরে কথা কস না কারে? এই শিক্ষা দিছি ফুলের মতো মাইয়ার গায়ে হাত দাস? ভুল হয়েছে আব্বা বলে বের হতে নিলে তানজিনার মুখোমুখি হয় আজওয়াদ। চিৎকার চেঁচামেচি শুনে সেও এসেছে। সব দেখে পুরনো কথাগুলো মনে করছে। মাথা নিচু করে সরে গিয়ে আজওয়াদকে জায়গা দিল। আজওয়াদ তার দিকে তাকিয়ে দেখে এই কয়েক ঘন্টায় যেন ঝরে যাওয়া শুকনো ফুলের মতো শুকিয়ে গেছে তানজিনা। তানজিনার এই চেহারা সহ্য করতে পারছে না। আজওয়াদের নিজেকে শেষ করে দিতে মন চাইছে তার। চোখ নামিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেল। পোলার উপর চিল্লাও কেন? নষ্টের গোড়া তো হইলো তোমার ছোট বৌমা, হেই আড়ালে আজুর কান ভারী করছে, নাইলে এমন পরির লাহান বৌরে আমার পোলায় মারে। শ্বশুর তানজিনার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল, তোমার জন্য যদি আমার ছোট বৌমার কোনো অসুবিধা হয় তাইলে কিন্তু তোমার আমি সাইরা দিব না। কথাগুলো বলে রেগে বের হয়ে যায়। রেহানা বেগম চেঁচিয়ে বলতে থাকে, সঙ্গের মতো খাড়াই আছো কেন? যাও বালা কিছু নাস্তা বানাও, দুপুরের পরই নতুন বউ দেখতে সবাই আইতে শুরু করবো। তাগো সামনে তো কিছু দেউন লাগবো। বড় বউ আও তো, দৌড়াইয়া ফ্রিজেরতে বরফ লইয়াই, গালটা লাল হইয়া রইছে, না জানি কত জ্বলতাছে। তানজিনা এই আদিক্ষেতাগুলো আর নিতে পারছিল না, তাই বের হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। আর মনে মনে ভাবছে, কি কপাল আমার, স্বামী সতীন নিয়ে এলো, মন খুলে একটু কাঁদতেও পারলাম না। পাড়ার লোক সতীন দেখতে আসবে, তাদের আপ্যায়নের জন্য রান্নাও আমাকেই করতে হবে। আজ আমি এতটাই অসহায় আর নিরুপায় যে বাপের বাড়িতেও যেতে পারছি না। কপালে সতীন কাটা ফুটে সব তছনছ হয়ে গেছে। একটা করুণ দীর্ঘশ্বাস বের হয়ে এলো তানজিনার মুখ থেকে। তারপর রান্নাঘরে ঢুকে গেল। সম্মানিত দর্শক, এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। আমরা খুব তাড়াতাড়ি 2টি অংশ নিয়ে হাজির হব। আমাদের শুটিং চলমান। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় আশরাফ ও শিহাব।